এই পৃথিবীটা যে জন্ম মৃত্যু ছকের মধ্যে আমরা যারা আছি সেটা একটা বন্দিশালার মতো, মানে অমলকে বলছেন একটা বন্দিশালার মতো। এখন তুমি এর থেকে কোনো মতে বেরোতে পারছো না। এখন বন্দিশালার একটা ছোট্ট একটা জানলা আছে, জানলা দিয়ে বাইরের কিছু কিছু আকাশ দেখতে পারো, একটা গাছ হলে দেখতে পারো। তো ঠাকুর এখানকার যে ফিলসফিগুলোকে খুব সুন্দর বলেছে এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা, আমি পরে আমি নিজেও এটা নিয়ে অনেক খোঁচাকাছি করেছি, এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট। তো একটা সাধারণ মানুষ ওখানেই ওই বন্দির, তারা নিচের দিকে তাকায়, তারা বন্দিশালার বাইরে কিছু আছে তাদের ভাবনা নেই, এখানেই জন্মায়, এখানেই কারোর সাথে ঝগড়া করে, এখানে কাউকে বিয়ে করে চলে যায়। কিছু কিছু মেধাবী লোক তারা ঠিক এখানে শান্তি পায় না, তারা বুদ্ধদেব বা আচার্য শঙ্কর, তাদের নর্মাল ব্রেনের থেকে অনেকটা উঁচুতে, তারা একটু ওই ফাঁকা দিয়ে বাইরে দেখতে চেষ্টা করে, কথাটা বুঝেছো? এবং খুব গাণিতিকভাবে, যেহেতু মেধা ভালো এবং দেখার ইচ্ছা হয়েছে, দেখার ইচ্ছাটা ইমোশনাল ইন্টেলিজেন্স, এবার ঠিক ঠিক সত্যিটা বার করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করে র্যাশনাল ইন্টেলিজেন্সের উপর। তুমি কতটা বৈজ্ঞানিক ভাবনায় এটা ভাবছো বা দেখছো, বুঝতে পারছো? এবার তুমি যদি দেখো, এবার ঈশ্বরবাদ, নিরীশ্বরবাদ, অদ্বৈতবাদ, এই মহারাজগুলো করছে কি, এরা সব সিরিয়াসলি রিসার্চ করছে। এবার তাদের যারা রামকৃষ্ণদেব ঘরানার, তাদের রামকৃষ্ণ ঠাকুর পিওরলি দ্বৈতবাদী, বিবেকানন্দ পিওরলি অদ্বৈতবাদী, ঠিক আছে? মায়াবতী অদ্বৈত আশ্রম যখন করছেন তখন মানে মূর্তি থাকবে না বলছেন, পরবর্তীকালে মূর্তি রাখা হয়েছে অন্য কারণে, যাই হোক, মানে অদ্বৈতবাদ। এখন তাদের দুটো ব্রিলিয়ান্ট মানে লাইট হাউস, একজন দ্বৈতবাদী, একজন অদ্বৈতবাদী, ঠিক আছে? এবার তুমি হিন্দু ধর্মের এগুলো যদি পড়ো, এবার তুমি যদি শঙ্করাচার্য যাও, অদ্বৈতবাদ নিয়ে খুশি থাকলো না, কিছু পরে পরে মাধবাচার্য আসলো, বুঝতে পারছো? দ্বৈতবাদ একটু অন্যরকম, রামানুজ আসলো, কোয়ালিটেটিভ নন ডুয়ালিজম। এখন এইসব পড়ে খুব সিরিয়াসলি পড়ে, যেভাবে পরীক্ষার পড়া পড়ে, এইভাবে 2 বছর দিনে 18 ঘন্টা করে পড়ে আমি এমন মহারাজকে দেখেছি আমার সামনে এসে বম্বলে বসে আছে, টোটাল কনফিউজড হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু খুব সিরিয়াস রিসার্চ ওয়ার্ক এদের, সিরিয়াস, কারণ এরা ভালো ছাত্র নিজেরা জীবনে, যেভাবে ফিজিক্স পড়েছে, অঙ্ক পড়েছে, সেই মন নিয়ে এইসব পড়েছে, এই পড়ছে, পরবর্তীকালে অন্য ভাবনাগুলো পড়ছে, এগুলো ইসলাম পড়ছে, যাই হোক, যা যা পড়ে টড়ে একটা কনফিউজড। আমি যেন প্রথমে ঠাকুরের সুবিধার জায়গাটা বলে রাখি। এখন মনে হবে কি আমার ঠাকুর, আমি তাই বলছি, আমি ঠিক ওই ব্যাপারটা না, মানে আমি ঠিক সম্প্রদায়ের মধ্যে নেই, আমার ঠাকুরের ভুল হলে আমিও বলে দেবো, বুঝতে পারছো? তো ঠাকুরের একটা বন্ধু আছে অমল। এবার ঠাকুরের ওই সময়ের ভাবনাটা আমাকে খুব করে, ঠাকুর একটা অরিজিনালিটি নিয়ে এসছেন, তার বাচ্চা থেকেই ঠাকুর এখানে কিছু পড়ছে বা কোনো পুজো আচ্ছা করছেন না, কারোর থেকে দীক্ষা নেননি, মানে নিজস্বতা যে আছে এটা বোঝা যাচ্ছে যথেষ্ট, যারা ক্লোজ স্ক্রুটিনি। এবার এখানকার যে এক্সচেঞ্জেসগুলো ঠাকুর কীভাবে সেটাকে হ্যান্ডেল করছেন এইটা বলছেন যে এই পৃথিবীটা, এই জন্ম মৃত্যুর ছক, এটা বোঝাটা খুব জরুরি। এই পৃথিবীটা যে জন্ম মৃত্যুর ছকের মধ্যে আমরা যারা আছি সেটা একটা বন্দিশালার মতো, মানে অমলকে বলছেন একটা বন্দিশালার মতো। এখন তুমি এর থেকে কোনো মতে বেরোতে পারছো না। এখন বন্দিশালার একটা ছোট্ট একটা জানলা আছে, জানলা দিয়ে বাইরের কিছু কিছু আকাশ দেখতে পারো, একটা গাছ হলে দেখতে পারো। তো ঠাকুর এখানকার যে ফিলসফিগুলোকে খুব সুন্দর বলেছে এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা, আমি পরে আমি নিজেও এটা নিয়ে অনেক খোঁচাকাছি করেছি, এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট। তো একটা সাধারণ মানুষ ওখানেই ওই বন্দির, তারা নিচের দিকে তাকায়, তারা বন্দিশালার বাইরে কিছু আছে তাদের ভাবনা নেই, এখানেই জন্মায়, এখানে কারোর সাথে ঝগড়া করে, এখানে কাউকে বিয়ে করে চলে যায়। কিছু কিছু মেধাবী লোক তারা ঠিক এখানে শান্তি পায় না, তারা বুদ্ধদেব বা আচার্য শঙ্কর, তাদের নর্মাল ব্রেনের থেকে অনেকটা উঁচুতে, তারা একটু ওই ফাঁকা দিয়ে বাইরে দেখতে চেষ্টা করে, কথাটা বুঝেছো? এবং খুব গাণিতিকভাবে, যেহেতু মেধা ভালো এবং দেখার ইচ্ছা হয়েছে, দেখার ইচ্ছাটা ইমোশনাল ইন্টেলিজেন্স, এবার ঠিক ঠিক সত্যিটা বার করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করে র্যাশনাল ইন্টেলিজেন্সের উপর। তুমি কতটা বৈজ্ঞানিক ভাবনায় এটা ভাবছো, যেহেতু ওয়েস্টার্ন ওই সায়েন্টিফিক মডেলগুলো, বুঝতে পারছো? প্ল্যাটো ওই সময় থেকে ওদের এই সায়েন্টিফিক ইয়েটা ছিল, অঙ্কের স্পিরিটটা ছিল, ইউক্লিড, টলেমি, বুঝতে পারছো? তো সেই যে সায়েন্টিফিক অঙ্কের মাধ্যমে আনা, তো এও আমার কাছে হাইপেশিয়াও, আমি আচার্য শঙ্কর, বুদ্ধদেব, হাইপেশিয়া এবং অফকোর্স বাকি এক্সেট্রা অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা।
তো এরা সব মেধাবীরা, এরা বাইরের দিকে মনোযোগ দিল। এখন যেহেতু বাইরের সিজন চেঞ্জ হচ্ছে এবং তাদের অবজারভেশনাল মানে ইনস্টিংক্ট এবং ইনটুইশন, কোনো সময় মেঘলা, কোনো সময় নীল আকাশ, কোনো সময় একটা গাছ, একজন দেখে গেছে একটা গাছ তার মানে পাতা ফলটা দেখতে পাইনি, কারণ সে মারা গেছে, তারপর একজন পাতা ফল দেখছে। এই থেকে এবং খুব সায়েন্টিফিক্যালি উপনিষদের ঋষিরা এটা আন্দাজ করছে। বুঝেছো? আমি ঠাকুর ছাড়া অন্য কোথাও যাওয়ার অসুবিধাটা কোথায় আমার, মানে অন্য কিছুতে কনসেন্ট্রেট করবো, ভাববো বা কম্প্যারিসন টানবো। ঠাকুর বলছে একমাত্র বাইরে কি আছে কে বলতে পারে? সামওয়ান হু হ্যাজ এন্টার্ড ফ্রম আউটসাইড। এখানে জন্মসিদ্ধ কনসেপ্টটা কেন আমাকে জিজ্ঞেস করেছে মহারাজ, জন্মসিদ্ধ কেন বলা হচ্ছে? আরে জন্মসিদ্ধ মানে কিছুই না, সব হালকা কথা ফালতু কথা যাই বলো, আমার কাছে সামথিং যে বাইরে থেকে এন্টার করছে সে জন্মসিদ্ধ, সে বাইরেটা জানে। এখন অত যে সার্চ এত যে ট্রু, এই সার্চগুলো দুরকম পেরিফেরিতে ঘোরে। একটা সার্চ হচ্ছে তোমার সাথে আমি তর্ক করবো রকে বসে, আড্ডা মারবো, তোমার সাথে আমি তর্ক করবো রকে বসে, একটা নাম হয়ে গেল। আর একটা জেনুইন সার্চ। তো জেনুইন সার্চে যে আছে সে যদি জানে সার্চটা কমপ্লিট আছে এবং এই লোকটা পেয়ে গেছে, মানে আই মিন মাই ঠাকুর, তখন আর সে আর এগুলো নিয়ে ঘাটাঘাটি করে না। কথাটা বুঝেছো তো? এটা আমার কাছে অ্যাবসলিউট, এটা তুমি আমার খুব প্রাণের বলে তোমাকে আমি এটা বলতে পারলাম। তুমি বলবে মানে কথা বলছো আমি আমার ভাবনা দিয়ে তোমাকে ইনফ্লুয়েন্স করছি না, কিন্তু এটা আমার ভাবনা, মানে ঠাকুর আমার কাছে অ্যাবসলিউট অ্যান্ড আলটিমেট। কেননা এই কথাটা খুব জরুরি ওখানে। এরা সব পাওয়ারফুল লোক, বুদ্ধ খুব পাওয়ারফুল লোক, বুদ্ধকে আমি খুব ক্লোজলি দেখার, বুঝতে 583 BC 463 BC, এই যে বুদ্ধের স্প্যানটা পড়াশোনাতে, মানে অদ্বৈতাচার্য শঙ্করাচার্য, মানে অ্যাট দ্য 32 বছরে মারা গেছে লোকটা, কী না করে গেছে ভাবলে জাস্ট মানে চমকে যেতে হয়। আচার্য শঙ্করের কথা বলছে, আদি শঙ্করাচার্য, এখানকার পুরিমুড়ি না মদন, এগুলা কথা বলছে আদি যেটা, এবং রামানুজ মাধবাচার্য পরবর্তীকালে এরা এরা যারা যারা যাই হোক, তো কথা বলছি তো এরা 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 সার্চ ছিল, জেনুইন সার্চ ছিল। কিন্তু মেধার একটা তো লিমিটেশন আছে, বা বাইরেটা যতক্ষণ নয়, মুক্ত পুরুষ না, জন্মসিদ্ধ মানে আর কিছুই না, জন্ম থেকে সিদ্ধ, ওগুলোকে আধ্যাত্মিকভাবে মানে এটা পতঞ্জলি যোগ দর্শন মধ্যে অষ্টসিদ্ধি বলে জন্মসিদ্ধ ওই শব্দটা এসছে। কিন্তু আমার কাছে যখন ওদেরকে বলছি মহারাজদের, জন্মসিদ্ধ মানে সামওয়ান হু বিলংস টু দ্য মানে আউটসাইড ওয়ার্ল্ড, যে আউটসাইড থেকে এন্ট্রি নিয়েছে। এখন আমি যদি জানি তুমি লন্ডন ঘুরে এসছো আমার সামনে, আমি তোমার থেকে লন্ডনের সব থেকে ভালো খবর পেয়ে যাব। এখন যারা লন্ডনের খোঁজে আছে, সমুদ্রে দিয়ে যাব না এয়ারে যাব না হাঁটা পথে যাব, তার থেকে যাব না। তো এইটা হচ্ছে ব্যাপার। তো একটা হচ্ছে আমার এটা মানে কন্টেনমেন্টের জায়গা, অন্য কিছুতে আর মানে ঘোরাঘুরি করতে মন চাইছে না। যেটুকু ঘোরাঘুরি একটা সময় করেছি তা মানে সার্চের জন্য নয়, কিছু কিছু মানুষ আমি এনকাউন্টার করেছি আমার জীবনের পথ চলতে গিয়ে, হাইলি ইন্টেলিজেন্ট পিপল এবং সিরিয়াসলি আধ্যাত্মিক আমার মতে। আর আমার আধ্যাত্মিক মত মানে রাত দিন মন্দিরে গিয়ে পড়ে আছি ওটা তো না, ওটা তো একটা ব্যাপার, ভক্তি ব্যাপার ঠিকই আছে, একটা সিরিয়াস সার্চ আছে, একটা ডাক আছে, একটা কল আছে, বুঝেছ? তাদের সাথে কথা বলতে গিয়ে তাদের প্রশ্নের ওই প্রসঙ্গে বা কলেজ লাইফে যেটুকু পড়াশোনা অল্প স্বল্প যেটুকু করা ওর থেকে, বুঝেছো? ফলে কনফিউশনের জায়গাটা থাকবে। অ্যান্ড দ্য মোর ইউ রিড, তুমি যদি পিওর হও, মানে একটা পিওরেস্ট ব্যাপার আছে, খুব ইনফ্লুয়েন্সড হয় না, মানে ওই জন্য আমি হাইয়েস্ট ইন্টেলিজেন্সের কথা বলি, তারা খুব একটা এফেক্টেড হয় না, কোথাও একটা অশান্তি থাকে। এই পেইন্সগুলো এখানে কনফিউশনের জায়গা একটা বড় আছে যদি সিরিয়াস রিসার্চই হয়। তবে আরও যেটা করে মেন সমস্যাটা হয় সম্প্রদায়তে এবং আধিপত্যতে। হ্যাঁ, মানে এই মানে ধর্ম যে সিরিয়াসলি জানে সে ধর্মে ধর্মে বিবাদ মানবে বলে মনে হয় না। মানে ধর্ম বলে কিছু ব্যাপার না, ওই বলে মানে মানবতাবাদ বা আমি বলবো জীববাদ, ওইটাই মানে ধর্মের মধ্যে ডিফেন্স, মানে যে মিনিমাম ধর্মটুকু জানে সে ধর্মে ধর্মে ডিফেন্স করা তার পক্ষে মুশকিল। কারণ এখানে ধর্মের ব্যাপারটা হচ্ছে রিচুয়াল। তুমি সংস্কৃত মন্ত্র নাও জানতে পারো, তুমি আমার থেকে অনেক বেশি বড় হিন্দু হতে পারো, এখানে ওই মন্ত্রটা জানলে, কারণ মন্ত্র তো পুরুতরা বলবে। কতটা বলছে আমি কতটা ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে ওই মন্ত্রটা পড়ে সেটা না, এটা লোকের কাছে একটা মন্ত্র বলবো, একটা হাফ মন্ত্র বলবো, মানে কতগুলো এইটা মেনলি পুরাণ ঘেঁষা, মানে হিন্দু ফ্রম দ্য হিন্দু অ্যাজ আ পুরাণিস্ট অ্যান্ড হিন্দু অ্যাজ আ উপনিষদিক, এই দুটো হিন্দু ভাবনা। মানে এটা অনেক পরে গুপ্ত যুগের সময় থেকে পুরাণগুলো আস্তে আস্তে লেখা শুরু হচ্ছে। কথাটা বুঝছো? এবার উপনিষদ তো আরও আগে, মানে বুদ্ধের ওই আগে। হ্যাঁ,
এবং ওই তখন এখানকার ভাবনা চিন্তা দিয়ে এই যে ঠাকুরের ওই জন্য এখানে আরেকটা প্রবলেম হয় আমার দাদা, ঠাকুর অরিজিনালি যেটা নিয়ে এসছেন আর এখানে যেটা রিফ্লেক্ট করাচ্ছেন, কথাটা বুঝতে পারছো? বউ তো আর চিরযুগ থাকবে না, তো গুরু আমার কাছে চিরযুগের একটা ব্যাপার, এটার্নাল কনসেপ্ট। ফিজিক্স যেমনভাবে এটার্নিটিকে ব্যাখ্যা করুক, আইনস্টাইনিয়ান কনসেপ্ট থেকে ব্যাখ্যা করুক, সলিড স্টেট কন্ডিশন থেকে যেখান থেকে ব্যাখ্যা করুক, ইটার্নিটি আমার কাছে এটা এটার্নাল ব্যাপার। বলে তুমি যদি টেস্ট করে নেবে, অবশ্যই টেস্ট করে নেবে যুক্তির ইয়েতে, তবে ওইটাই এখানে একটু কনফিউজিং জায়গা রয়েছে, মানে বিভিন্ন ভাবনায় কনফিউশন, এই ইন দ্য সেন্স যে এক একজনের মাত্রা অনুযায়ী ব্যাপারটাকে রিলিজ করে বা ব্যাপারটাকে টেস্ট করে। হ্যাঁ, তো ঠাকুরের শূন্যটা রাদার শূন্য নয়, রাদার ভেরি থ্রবিং অ্যালাইভ, বুঝতে পারছো? একটা খুব অ্যালার্ট ঝকঝকে কনসিয়াসনেস, এইটা ঠাকুরের শূন্যবাদ। বুদ্ধিস্ট শূন্যবাদ, ধ্যানশূন্য মহানিশম সেই অর্থে ওটা মিন করছে। ধ্যানশূন্য মহানিশম যখন শিবসংহিতা শিব বলছেন, ওটা মিন করছে ফাইনালিটি এটা, এরপর তুমি এক্সপ্লোর করো, মানে পার্বতীর সাথে যে কথোপকথন ওইটারই লাস্টের দিকে এই গুরুতত্ত্বগুলো এসছে। মানে ভক্তি পরবর্তীকালে যে মানে ভক্তি আন্দোলনগুলো হবে এবং মীরাবাই সেখান থেকে পিক আপ করবে, এটা ওখান থেকেই ওই পরপরই মানে শেষমেশ গুরুকে ধরো বা গুরু ধরো, বুঝতে পারছো? গুরু মূর্তিং শরণ নিত্যাং গুরু নাম সদা জপেত গুরু রাজ্ঞাং প্রকর্বিত গুরু নন্দং নভবেত গুরু ভক্তের স্থিত বিদ্যা, বুঝতে পারছো? প্রাপ্যতে তৎ প্রসাদত, গুরুর মুখে বিদ্যা বিরাজ করে, প্রাপ্যতে তৎ প্রসাদত তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরুর আরাধনং করু। তাই সর্বপ্রজ শিব পার্বতীকে বলছে অখণ্ড মণ্ডলা কারণ ভক্ত, এই পরপর যে গুরু শ্লোকগুলো চলে এসছে। গুরু ভক্তের স্থিত ব্রহ্ম, বুঝতে পারছো? গুরু মানে ব্রহ্মবিরা, মানে এই যে গুরু কনসেপ্টগুলো কিন্তু ওখান থেকে এসছে, বুঝতে পারছো? শিবকে দেবাদিদেব পুরাণকাল থেকেই, ওই পুরাণের লেখার কাল থেকে, পুরাণকাল ধরে পুরাণ লেখা হচ্ছে, দেবাদিদেব ধরা হচ্ছে, কারণ কোথাও একটা মানে ফাইনালিটি গিয়ে শিবে রিচ করছে। কিন্তু পরবর্তীকালে কি কিছু কিছু জায়গায় লোকাল কিছু ধর্ম হয়, সেখান থেকে কোথাও রাম বড় হয়ে যায়, কোথাও ভরা। তবে ধর্মে বিভাতিবাদের ওটা খুব বোকা ব্যাপার, খুব মুখ্য লোকেরা ধর্মের মানে ব্যাপারটা পুরো, মানে আমি মানুষের সাথে প্রাণীরও খুব ডিফারেন্স দেখি না, পরিষ্কার কথা, বুঝতে পেরেছো? আমাকে ঠাকুরবাড়ি প্রথমে এসে ঠাকুর বলছে এখানে কারোর সাথে বেশি মিশবে না, এখানে মানে মানুষের চেহারা কিন্তু চিল শকুন বেশি। আমি লিটারালি সেটাকে মানি, চেহারা মানুষ চিল আছে, শকুন আছে, আমি হয়তো টিকটিকি, তুমি হয়তো ব্যাং, উই আর ভেরি গুড ফ্রেন্ডস, লিজার্ড অ্যান্ড ফ্রগ, চলো হ্যান্ডশেক, কোনো অসুবিধা নেই, মানে গালি বা খারাপ কিছু না। এবং এটা সত্যিও। আবারও শিবের ইয়েতে আসি, শিবসংহিতার একটা এতে খুব ইন্টারেস্টিং একটা সাইড ওখানে আছে, শিবকে স্বপ্নে ফোকাস করতে বলা হচ্ছে। এগুলো খুব ইন্টারেস্টিং সাইড, এটা যারা লিখে গেছে তারা এর থেকে বার করে, মানে পরবর্তীকালের কিছু মানে এই ডেভেলপমেন্ট বেরোয়নি। শিব প্রতি মুহূর্তে শিব দেখছে তোমার এক সারা দিনে 24 ঘন্টায় তোমাকে, মানে তুমি জেগে আছো, তুমি নিদ্রা অবস্থায়, দুটো ভাগ করা হলো। এবার নিদ্রা অবস্থায় ফোকাস করেছে, মানে যেহেতু শিব তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি নিদ্রিত, কিন্তু শিব যেখান থেকে দেখো তোমাকে অবজার্ভ করতে সুবিধা হচ্ছে। নিদ্রায় তোমার অরিজিনালিটি অনেকটা থাকে, এখানে যেমন তোমার একটা ভাবনা হলো, তুমি যুক্তি দিয়ে সেটাকে চাপা দিলে, তো এই উইল ফোর্সটা মানে এক্সিকিউট করার ক্ষমতা নিদ্রায় নর্মাল করছে কম, ফোকাস করছে যে এই মুহূর্তে মৃত্যু হলে মাত্রাটা কী। তো শিব 1 সেকেন্ডের 1 মিনিটের মধ্যে কয়েক হাজার মাত্রা দেখে ফেলেছে, মানে এত ভ্যাসিলেট করছে। মানে আবার শুরু করেছিলাম যে ঠাকুরের কথাটা দিয়ে, পাতলা চেতনা মুহূর্তে এত, এরা হ্যাফাজার্ড, কথাটা বুঝেছো? এবার তখন একজন সাজেস্ট করলো যে মানে তুমি দিনের বেলাটা কনসেন্ট্রেট করো, দিনের বেলা উইল ফোর্স কিছুটা অন্তত অ্যাপ্লাই করে, দেখলেও আকাশ বিশেষ করে ডিফেন্স হয় না। তো অ্যাকচুয়ালি এই মোমেন্টে তুমি হয়তো টিরেক্স, আমি হয়তো ভেলোসিরেপ্টাস নাকি একটা, ওই যে ওরে, ওটা নাথিং ম্যাটার্স, অপমানেরও কিছু নেই, খুব ভালোবাসি, কথাটা হয়েছে। ফলে আমি মানুষের জীবে খুব ডিফারেন্স দেখি না, আর মানুষের তো মানে প্রশ্নই ওঠে। সায়েন্স ঠাকুরের কথাই আমার ধর্ম বিজ্ঞান ভিত্তিক, আমার ধর্ম যুক্তি ভিত্তিক, আমার ধর্ম গণিত ভিত্তিক, তিনটেই দেখো খুব র্যাশনাল ফ্যাকাল্টিস। 4 নম্বর সুরো ভিত্তিক, এটা একটু অ্যাবস্ট্রাক্ট, এটা আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে রাখছি। কিন্তু গণিত, বিজ্ঞান, যুক্তি, 4টাই বাড়াবাড়ি রকমের র্যাশনাল ফ্যাকাল্টি আমাদের,
4টা পিলারের উপর ঠাকুর বলছেন ঠাকুরের ধর্ম দাঁড়ানো, বিজ্ঞান, যুক্তি, গণিত, সুর। সুরটা আমি ওটাকে ইমোশনাল ইন্টেলিজেন্সের কাছে, কিছু কিছু গট ফিলিং আসে, মানে আইনস্টাইন ফেল্ড না, স্পেস অ্যাবসলিউট না, আলোর বেগটাকে অ্যাবসলিউট করে দেখি তো, ম্যাথমেটিক্যাল টুলস নেই টু প্রুভ, বাট ই ফেল্ড সামওয়্যার, দিস ইজ ইমোশন। না, এটা বিজ্ঞান তো বলেনি, কি তুমি বলছো, কীভাবে এটা হয়, স্পেস ইজ অ্যাবসলিউট, নিউটন থেকে চলে আসছে, তার উপর সবকটা ম্যাক্সওয়েলস ফর্মুলাটাকে গুছিয়ে দেখলো, বুঝতে পারছো, মানে মিকেলসন মন্ডলিকে বারবার ও চেক করছে আইনস্টাইন, কোথাও মানে ফুটো দেওয়ার জায়গা নেই। তুমি যদি ওই 1870s থেকে 75, 76, 17, 1905-এ ওর যে স্পেশাল রিলেটিভিটি পেপার যখন মানে দিচ্ছে 1905-এ, তুমি এই সময়টা যদি দেখো, ওর বিবর্তনটা ওই সময়তে কীভাবে দেখছে আইনস্টাইন জায়গাটাকে, অসামান্য। বাট রাতের অন্ধকারে একটা গাট ফিলিং, বুঝতে পারছো, মেধা, এটা খুব উন্নত মেধা। ওয়েল, যদি হয়, এবার তার জন্য নেসেসারি ম্যাথমেটিক্যাল টুলস এ করা আস্তে আস্তে, এবং সেটার সাথে যখন গ্র্যাভিটি যুক্ত করা হচ্ছে, মানে থিওরি রিলেটিভিটির সাথে জেনারেল রিলেটিভিটি হবে, তখন ব্যাপারটা আরও কমপ্লিকেটেড হচ্ছে, তখন ম্যাথমেটিক্যাল হেল্প নিচ্ছে পয়েন্টকেটের থেকে বা যাই হোক, বুঝতে পারছো তো, ওরকম গাণিতিক, মানে ওইটা ইমোশনাল ইন্টেলিজেন্স।